দাদু আমার হাত ধরে বললেন, তুমি আমার যৌবনের স্বপ্নকে জীবন্ত করে তুলেছ। আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আমার সারা শরীর যেন বিদ্যুৎস্পৃষ্ট হল। এক অদৃশ্য দেয়াল আমাকে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তিনি আমাকে টেনে ধরে বললেন, সাদিয়া, আমার শেষ বয়সে তুমিই হবে আমার শেষ তৃষ্ণা। তার কণ্ঠস্বর কাঁপছিল, চোখে ছিল এক অদ্ভুত অসহায় আর গভীর লঙ্গিং। আমার পৃথিবীটা যেন এক লহময় উল্টে গেল। এই সম্পর্ক, এই অনুভূতি, এই অসম্ভব টান, এর শেষ কোথায়? আমি কি এই আবেগের ভার বইতে পারব? বন্ধুরা, এশিতা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের গল্পটা একটু অন্যরকম, একটু স্পর্শকাতর, কিন্তু ভীষণ আবেগঘন। এই গল্পটা শোনার সময় আমি তোমাদের অনুরোধ করব, হেডফোন ব্যবহার করো, তাহলে গল্পের প্রতিটি নুয়ান্স আরও ভালোভাবে অনুভব করতে পারবে। আর গল্পটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার নতুন গল্পগুলো সবার আগে তোমার কাছে পৌঁছয়। চলো শুরু করা যাক আজকের গল্প, দাদু আমার যৌবনের স্বপ্নকে জীবন্ত করে তুলেছ। আমি সাদিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন সাধারণ ছাত্রী। আমার স্বপ্ন ছিল বিসিএস দিয়ে ইতিহাসের গভীরে ডুব দেওয়া, দেশের ঐতিহ্য আর সংস্কৃতি নিয়ে কাজ করা। পড়াশোনার পাশাপাশি আমি একটা পার্ট টাইম কাজ খুঁজছিলাম, যা আমার খরচ জোগাতে সাহায্য করবে। একদিন আমার এক প্রফেসর আমাকে জানালেন, অবসরপ্রাপ্ত ইতিহাসবিদ অধ্যাপক রহমান তার আত্মজীবনী লিখছেন এবং তার একজন সহকারী দরকার। অধ্যাপক রহমান, যিনি আমাদের কাছে দাদু নামেই পরিচিত ছিলেন, তার খ্যাতি ছিল দিগন্ত বিস্তৃত। তার নাম শুনলেই শ্রদ্ধায় মাথা নুয়ে আসত। আমি ভাবতেই পারিনি এমন একজন কিংবদন্তির পাশে কাজ করার সুযোগ পাব। শুরুটা ছিল একেবারেই পেশাদারি। দাদুর পুরনো ঢাকার বিশাল বাড়িটা, যেখানে প্রতিটি কোণে ইতিহাস আর স্মৃতির গন্ধ, সেখানেই আমার কাজের শুরু। তার লাইব্রেরিটা ছিল এক বিস্ময়। হাজারো বই, ধুলো পড়া পাণ্ডুলিপি আর অদ্ভুত এক নীরবতা, যা কেবল জ্ঞানচর্চার জন্য উপযুক্ত। দাদু ছিলেন একজন শান্ত, ধীরস্থির মানুষ। তার চোখ দুটোতে ছিল গভীর সমুদ্রের মতো জ্ঞান আর জীবনবোধের ছাপ। প্রথম আমি তার সামনে কথা বলতেও দ্বিধা করতাম, কিন্তু তিনি ছিলেন অসম্ভব উদার আর ধৈর্যশীল। আমার প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে শুনতেন আর এমনভাবে উত্তর দিতেন যেন আমি কোনো ছোট শিশু নই, বরং তার সমকক্ষ একজন গবেষক। দিনে দিনে আমাদের কাজ এগোতে লাগল। দাদু তার জীবনের গল্প বলতেন আর আমি সেগুলো টাইপ করতাম, নোট নিতাম। তিনি তার ছাত্রজীবনের কথা বলতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলঘর, সালিমুল্লাহ হলের স্মৃতি। বলতেন তার যৌবনের স্বপ্ন, স্বাধীনতা সংগ্রাম আর দেশ গড়ার আকাঙ্ক্ষার কথা। তার স্ত্রী, যিনি বহু বছর আগেই গত হয়েছেন, তার কথাও বলতেন। তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা ছিল গভীর, যা তার প্রতিটি শব্দে ফুটে উঠত। আমি মুগ্ধ হয়ে শুনতাম। তার গল্পে ছিল এক অদ্ভুত আকর্ষণ, যা আমাকে ঘণ্টার পর ঘণ্টা মন্ত্রমুগ্ধ করে রাখত। মাস পেরিয়ে গেল। আমাদের সম্পর্কটা নিছকই কর্মক্ষেত্রে আবদ্ধ ছিল না। দাদু আমাকে দুপুরে তার সাথে খেতে বলতেন, আমার পড়াশোনা নিয়ে খোঁজখবর নিতেন, এমনকি আমার পারিবারিক জীবনের কথাও জানতে চাইতেন। আমি গ্রামের মেয়ে, বাবা মা রাজশাহীতে থাকেন। ঢাকায় আমি একা থাকি, একটি মেসে। দাদু প্রায়ই বলতেন, সাদিয়া, তোমার চোখে আমি আমার হারানো যৌবনের প্রতিচ্ছবি দেখতে পাই। তোমার বুদ্ধিমত্তা, তোমার কৌতূহল আমাকে মুগ্ধ করে। তার এই কথাগুলো আমার ভালো লাগত। আমি তার মধ্যে একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন বন্ধুর ছায়া খুঁজে পেতাম। আমার মনে হতো তার মতো একজন জ্ঞানী মানুষের সান্নিধ্য আমার জীবনকে সমৃদ্ধ করছে। একদিন আমরা চট্টগ্রামের ঐতিহাসিক নিদর্শন নিয়ে কাজ করছিলাম। দাদু বললেন, সাদিয়া, এই ইতিহাস বইয়ের পাতায় আটকে রাখলে চলবে না। চলো আমরা একবার চট্টগ্রাম ঘুরে আসি। নিজের চোখে দেখলে অনেক কিছু পরিষ্কার হবে। আমি অবাক হয়ে গেলাম। দাদু আমাকে নিয়ে বাইরে যাবেন? এটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল। চট্টগ্রাম গিয়েছিলাম আমরা। সেবারই প্রথম তার সান্নিধ্যে আমি পেশাদারি গণ্ডি পেরিয়ে এক অন্য রকম অনুভূতি লাভ করলাম। সমুদ্রের ধারে বসে দাদু তার জীবনের দর্শন নিয়ে কথা বলতেন। তিনি বলতেন, সাদিয়া, জীবনটা সমুদ্রের মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু এর গভীরতা পরিমাপ করা যায় না। তার কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করত। সেই সফরেই কিছু অপ্রত্যাশিত মুহূর্ত আমার মনে এক অন্যরকম তোলপাড় সৃষ্টি করল। আমরা যখন ফয়েজ লেকের ধারে বসেছিলাম, সূর্যাস্তের রক্তি মাভা যখন লেকের জলে মিশে একাকার হয়ে যাচ্ছিল,
তখন দাদু হঠাৎ আমার হাত ধরে ফেললেন। তার হাতের উষ্ণতা আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগাল। তিনি আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সাদিয়া, তোমার মধ্যে আমি সেই শান্তি খুঁজে পাই যা বহু বছর আগে হারিয়ে ফেলেছিলাম। আমি কিছু বলতে পারিনি, শুধু তার চোখের দিকে তাকিয়েছিলাম, যেখানে এক অজানা বেদনা আর গভীর স্নেহ একসঙ্গে মিশেছিল। এরপর থেকে আমি দাদুর সান্নিধ্যে এক অন্যরকম টান অনুভব করতে লাগলাম। তার প্রতিটি স্পর্শ, তার প্রতিটি কথা আমার হৃদয়ে এক নতুন সুর বাজাতে শুরু করল। আমি জানি এটা ঠিক নয়, আমি তার নাতনির বয়সী। সমাজের চোখে এটা হাস্যকর, নিন্দনীয়, কিন্তু আমার মন আমার কথা শুনছিল না। দাদুর প্রতি আমার অনুভূতি কেবল শ্রদ্ধার মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেখানে এক গভীর ভালোবাসা, এক অনবদ্য নির্ভরশীলতা মিশে যাচ্ছিল। আমি তার সান্নিধ্য না পেলে অস্থির হয়ে উঠতাম। একদিন আমার মেসের এক বান্ধবী তানভীর, যে আমার ছোটবেলার বন্ধু, সে আমার সাথে দেখা করতে এলো। তানভীর পেশার একজন ব্যাংকার। সে আমাকে ভালোবাসে এবং বারবার আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি বরাবরই তাকে বন্ধু হিসেবে দেখেছি, কিন্তু সেদিন যখন তানভীর আমার হাত ধরে তার ভালোবাসার কথা বলছিল, আমার মনে কেবল দাদুর মুখটাই ভেসে উঠছিল। আমি তানভীরকে সরাসরি কিছু বলতে পারিনি, শুধু বলেছিলাম, তানভীর, আমাকে আরও কিছুদিন সময় দাও। তানভীর চলে যাওয়ার পর আমার নিজেকে খুব অপরাধী মনে হলো। আমি কেন এমন করছি? আমি কি দাদুর প্রতি দুর্বল হয়ে পড়ছি? কিন্তু এই দুর্বলতাটা কেমন? এটা কি সত্যিই ভালোবাসা? আমার দ্বিধা আর অস্থিরতা দাদু ঠিকই বুঝতে পারতেন। তিনি খুব তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষ ছিলেন। একদিন তিনি আমাকে বললেন, সাদিয়া, ইদানিং তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কিছু হয়েছে? কি? আমি মিথ্যা বলতে পারলাম না। তাকে তানভীরের কথা বললাম, আমার দ্বিধার কথা বললাম। দাদু সব শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তার মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তারপর তিনি খুব শান্ত স্বরে বললেন, সাদিয়া, তুমি তরুণী, তোমার জীবন সামনে পড়ে আছে। তোমার উচিত নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা। তার কথাগুলো শুনে আমার মনটা বিষণ্ণ হয়ে গেল। আমি বুঝতে পারলাম দাদু হয়তো আমাকে দূরে সরিয়ে দিতে চাইছেন। হয়তো তিনি বুঝতে পারছেন আমাদের সম্পর্কটা এক অন্য পথে হাঁটছে, যা সমাজের চোখে কখনোই গ্রহণযোগ্য হবে না। পরের কয়েকদিন আমি নিজেকে দাদুর কাছ থেকে কিছুটা গুটিয়ে নিলাম। আমি নিজের মনকে বোঝানোর চেষ্টা করলাম যে আমার অনুভূতিগুলো ভুল, কিন্তু তার অনুপস্থিতি আমাকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। তার লাইব্রেরি, তার গল্প, তার হাসি, সব কিছু আমাকে ভীষণভাবে টানছিল। আমি বুঝতে পারছিলাম আমি তার প্রতি শুধু নির্ভরশীল নই, আমি তাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এই ভালোবাসাটা প্রকাশ করার সাহস আমার ছিল না। আমি ভয় পেতাম সমাজের তিরস্কারকে, ভয় পেতাম দাদুর প্রতিক্রিয়াকে। একদিন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করছিলাম। দাদুর তার ছাত্রজীবনের অনেক স্মৃতি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে। তাই আমরা ঠিক করলাম কিছুদিন রাজশাহীতে কাটিয়ে আসব। সেখানেই তার আত্মজীবনীর কিছু অংশ লিখব। রাজশাহী গিয়ে আমরা একটি ছোট গেস্ট হাউসে উঠলাম। পদ্মার ধারে বসে আমরা যখন দাদুর পুরনো ডায়েরিগুলো পড়ছিলাম, তখন রাত গভীর হয়ে আসছিল। আকাশে চাঁদ উঠেছিল আর তার আলোয় পদ্মার জল চিকচিক করছিল। দাদুর ডায়েরিতে লেখা ছিল তার যৌবনের স্বপ্ন, তার প্রথম ভালোবাসা আর এক অপূর্ণতার কথা। তিনি লিখেছিলেন, জীবন আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু ভালোবাসার পূর্ণতা দেয়নি। আমার প্রিয়তমা স্ত্রী ছিলেন আমার জীবনের আলো, কিন্তু তার চলে যাওয়ার পর আমি যেন এক গভীর শূন্যতার মধ্যে ডুবে গেছি। আমার যৌবনের অনেক স্বপ্নই অপূর্ণ রয়ে গেছে। ডায়েরিটা পড়তে পড়তে আমার চোখ ভিজে উঠল। আমি বুঝতে পারছিলাম দাদু কতটা একা। তার সব জ্ঞান, সব খ্যাতি তাকে এই শূন্যতা থেকে মুক্তি দিতে পারেনি। আমি ডায়েরিটা বন্ধ করে তার দিকে তাকালাম। দাদু তখন পদ্মার দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন। আমি তার হাতটা ধরলাম। আমার স্পর্শে তিনি চমকে উঠলেন। আমার দিকে তাকিয়ে তার চোখে এক অদ্ভুত দ্যুতি খেলে গেল। আর ঠিক তখনই সেই মুহূর্তটি এলো যা আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দিল। দাদু আমার হাত ধরে বললেন, সাদিয়া, তুমি আমার যৌবনের স্বপ্নকে জীবন্ত করে তুলেছ। তার কণ্ঠস্বর কাঁপছিল, চোখে ছিল এক অদ্ভুত আবেগ। আমার সারা শরীর যেন বিদ্যুৎস্পৃষ্ট হল। আমি পিছিয়ে যেতে চাইলাম। সমাজের ভয়, বয়সের ব্যবধান, সবকিছু আমার মনে এক ঝড় তুলল। আমি নিজেকে বোঝাতে চাইলাম, এটা ঠিক নয়, এটা অসম্ভব।
কিন্তু তিনি আমাকে আরও শক্ত করে টেনে ধরে বললেন, সাদিয়া, আমার শেষ বয়সে তুমিই হবে আমার শেষ তৃষ্ণা। তার কথাগুলো আমার কানে তীব্রভাবে বাজছিল। আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে আমি কোনো লালসা দেখিনি। দেখেছি এক গভীর লঙ্গিং, এক পবিত্র ভালোবাসা, যা শত বছর ধরে চাপা পড়েছিল। আমি জানি না এই অনুভূতিকে কি বলে, এটা কি ভালোবাসা নাকি অন্য কিছু। আমার মন তখন দ্বিধায় দীর্ণ। আমি কি করব? এই অস্বাভাবিক টান, এই গভীর আবেগ, এর শেষ কোথায়? আমি নিজেকে তার হাত থেকে ছাড়িয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তার হাতের বাঁধন ছিল দৃঢ়, কিন্তু তার চেয়েও দৃঢ় ছিল তার চোখের আবেগ। তিনি বললেন, আমি জানি সাদিয়া, তুমি হয়তো আমাকে ভুল বুঝবে, সমাজ আমাকে ভুল বুঝবে, কিন্তু আমার এই অনুভূতি মিথ্যে নয়। তোমার মধ্যে আমি আমার সেই যৌবনকে খুঁজে পাই, যা আমি হারিয়ে ফেলেছিলাম। তোমার বুদ্ধিমত্তা, তোমার প্রাণবন্ততা আমাকে আবার বাঁচতে শিখিয়েছে। আমি মাথা নিচু করে রইলাম। আমার চোখ দিয়ে অনর্গল জল পড়ছিল। এটা আনন্দের অশ্রু ছিল না, ছিল এক গভীর যন্ত্রণার। আমি কি এই বয়সের ব্যবধানকে অস্বীকার করতে পারব? আমি কি এই ভালোবাসাকে সমাজের সামনে তুলে ধরতে পারব? আমার বাবা মা কি ভাববেন? আমার বন্ধুরা কি বলবে? পরের কয়েকটা দিন ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। আমি দাদুর কাছ থেকে দূরে রইলাম। তিনি আমাকে কোনো চাপ দেননি। তিনি আমাকে ভাবার সময় দিয়েছিলেন। আমি ফিরে এলাম। তানভীর আমাকে ফোন করে দেখা করতে চেয়েছিল। আমি দেখা করিনি। আমার মন তখন এক অন্য যুদ্ধে ব্যস্ত ছিল। আমি ঢাকা শহরের অলিগলিতে ঘুরলাম, বুড়িগঙ্গার ধারে গিয়ে বসলাম, লাইব্রেরিতে গিয়ে বইয়ের পাতায় মুখ গুজলাম, কিন্তু কোথাও শান্তি পেলাম না। দাদুর কথাগুলো, তার চোখের সেই আকুতি আমার পিছু ছাড়ছিল না। আমি বারবার নিজেকে প্রশ্ন করছিলাম, সাদিয়া, তুমি কি সত্যিই তাকে ভালোবাসো? উত্তরটা আমার কাছে স্পষ্ট ছিল না। আমি তাকে শ্রদ্ধা করতাম, তার সান্নিধ্য উপভোগ করতাম, তার জন্য এক গভীর মমতা অনুভব করতাম। এই অনুভূতি কি ভালোবাসার চেয়েও গভীর কিছু, নাকি এটা কেবল এক মানসিক আশ্রয়? আমি বুঝতে পারছিলাম দাদু একজন মানুষ, যিনি তার জীবনের শেষ প্রান্তে এসে এক নতুন জীবনের অর্থ খুঁজে পেয়েছেন আমার মধ্যে। তার জীবনে শূন্যতা ছিল, আর আমি হয়তো সেই শূন্যতা পূরণ করছিলাম। কিন্তু আমি কি পারব তার সেই শেষ তৃষ্ণা হতে? আমি কি পারব তার বাকি জীবনটা তার পাশে থাকতে, যেখানে আমার নিজের যৌবন, আমার নিজের স্বপ্ন, আমার নিজের ভবিষ্যৎ পড়ে আছে? অনেক ভাবার পর আমি একদিন আবার দাদুর কাছে গেলাম। তার মুখে চিন্তার রেখা ফুটে উঠেছিল। আমাকে দেখে তার চোখে আবার সেই পরিচিত দ্যুতি ফিরে এলো। আমি তার সামনে চুপচাপ বসলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সাদিয়া, আমি তোমার সিদ্ধান্তের অপেক্ষা করছিলাম। আমি জানি তুমি যা সিদ্ধান্ত নেবে তা তোমার ভালোর জন্যই হবে। আমি বললাম, দাদু, আপনার কথাগুলো আমার জীবনকে এক নতুন মোড়ে এনে দাঁড় করিয়েছে। আমি জানি না এই অনুভূতিকে কি বলে। আমি আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা ঠিক কেমন তা আমি এখনও বুঝে উঠতে পারিনি। সমাজের চোখে এটা হয়তো ভুল, কিন্তু আমার মনের কাছে এটা সত্যি। দাদু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি বললেন, আমি তোমার কাছে কোনো প্রতিজ্ঞা চাই না সাদিয়া। আমি শুধু চাই তুমি সুখী হও। আমি জানি আমার বয়স আর তোমার যৌবন এক নয়, কিন্তু ভালোবাসা কি শুধু বয়স দিয়ে মাপা যায়? আমি তোমার কাছ থেকে কেবল তোমার সাহচর্য চেয়েছিলাম, তোমার প্রাণবন্ত হাসি আর তোমার বুদ্ধিদীপ্ত আলোচনা। আমি তোমার মধ্যে আমার সেই হারানো যৌবনকে খুঁজে পেয়েছিলাম, যা আমাকে আবার স্বপ্ন দেখতে শিখিয়েছে। আমি তার কথা শুনে আবার কেঁদে ফেললাম। তার ভালোবাসা কোনো শর্তের বাঁধনে বাধা ছিল না। তিনি কেবল আমার সুখ চেয়েছিলেন। আমি তার হাত ধরলাম। এবার আমি পিছিয়ে গেলাম না। তার হাতের উষ্ণতা আমার মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। আমি বললাম, দাদু, আমি আপনাকে ছেড়ে যেতে পারব না। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে এক নতুন আশার আলো। আমি বললাম, আমি আপনার শেষ তৃষ্ণা হতে পারব কিনা জানি না, কিন্তু আমি আপনার পাশে থাকতে চাই। আমি আপনার গল্পের অংশ হতে চাই। আপনার জীবনের শেষ অধ্যায়টা আপনার সাথে ভাগ করে নিতে চাই। আমার ভালোবাসা হয়তো সমাজের চোখে অদ্ভুত, কিন্তু আপনার সান্নিধ্যে আমি যে শান্তি পাই তা আর কোথাও পাই না।
আমি আপনার যৌবনের স্বপ্নকে জীবন্ত করে তুলেছি কিনা জানি না, কিন্তু আপনার এই শেষ বয়সে আমি আপনার পাশে থাকতে চাই, আপনার হাত ধরে। দাদু আমার কথা শুনে কিছু বললেন না, শুধু আমার হাতটা আরও শক্ত করে ধরলেন। তার চোখে জল চিকচিক করছিল। এই মুহূর্তে আমাদের ভালোবাসা হয়তো কোনো প্রচলিত সংজ্ঞায় বাধা ছিল না। এটা ছিল এক বিশুদ্ধ টান, এক গভীর আত্মিক সম্পর্ক, যা বয়স, সমাজ সবকিছুর ঊর্ধ্বে। আমার মনে হলো আমি হয়তো ভুল করছি, হয়তো আমি এক অনিশ্চিত পথে পা বাড়াচ্ছি, কিন্তু আমার মন বলছিল এটাই সঠিক, এটাই আমার জন্য নির্ধারিত পথ। দাদুর পাশে তার পুরনো ঢাকার বাড়িতে বসে আমি এক নতুন ভবিষ্যতে স্বপ্ন দেখতে শুরু করলাম, এক এমন ভবিষ্যৎ যেখানে ভালোবাসা কেবল দুটি দেহের মিলন নয়, দুটি আত্মার গভীর সংযোগ। আমি জানি পথটা সহজ হবে না, অনেক বাধা আসবে, কিন্তু এই মুহূর্ত থেকে আমি প্রস্তুত ছিলাম সেই সমস্ত বাধা অতিক্রম করতে, দাদুর শেষ বয়সের শেষ তৃষ্ণা হয়ে তার পাশে থাকতে। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হচ্ছে না, বরং এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, সাদিয়া আর দাদুর। এই ভালোবাসার গল্প, এই অদ্ভুত সম্পর্কের টান তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। যদি গল্পটা তোমাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও এশিতা ব্লগস সাবস্ক্রাইব করনি তারা চটজলদি সাবস্ক্রাইব করে নাও, যাতে এমন আরও আবেগঘন গল্প তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের গল্পে।